কিন্তু কেমনও মানুষ আছে তাদের ওই কমিউনিটি ক্লিনিকও নাই, তারা প্যারাসিটামলও পায় না। তাই আমাদের এই ভাতাটা একটু বাড়ায় দিলে কাজ হইতো। শিক্ষা ভাতাটা একটু বাড়ালে ভালো হয়। যে আমাদের ভিতরে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা থাকে। যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজ তো প্রতিনিয়ত বাধা দিচ্ছে, সে ঘর থেকে বেরোতে পারছে না। কারিতাস বাংলাদেশের ইন ফিউচারে সুযোগ রয়েছে, বিশেষ করে প্রতিবন্ধী ভাই বোনদের দায়িত্ব এবং কাজ করার সরকারের অংশী হিসাবে। আজকে আমাদের এই আলোচনায় সরকারের সচিব মহোদয় রয়েছেন, বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, এবং অন্যান্য আপনারা যারা রয়েছেন সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মানুষের সেবায়, দেশের সেবায় এবং দেশের উন্নয়নে। আমরা প্রত্যাশা করছি আপনাদের সামগ্রিক অংশগ্রহণ এবং আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন এবং প্রতিবন্ধী ভাই বোনদের উপযুক্ত একটা পরিসর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমরা যে টোটাল বাংলাদেশে যে সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম আছে কারেন্ট ইয়ার, এটা হচ্ছে টোটাল 95 সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম আছে, এবং এটা 24টা মিনিস্ট্রি এবং ডিভিশন এটার দায়িত্বে আছে। এবং এই সোশ্যাল সিকিউরিটির যদি আমরা একটু ডিসেবিলিটি লেন্স থেকে দেখি এবং আমাদের প্রবীণ জনগোষ্ঠী লেন্স থেকে দেখি, তাহলে আমরা এখানে যেটা দেখছি যে ডেডিকেটেড 7টা প্রোগ্রাম আছে। 7টা প্রোগ্রামের মধ্যে 2টা হচ্ছে খুব স্পেসিফিক্যালি প্রতিবন্ধী মানুষদের জন্য, আর 5টা হচ্ছে ইনস্টিটিউশনাল। এবং আমরা যে কথাটা বললাম যে অনেক মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট এটার দায়িত্বে আছে, বাট এই যে ডিসেবিলিটি বা প্রবীণ এই বিষয়টা দেখাশোনার জন্য আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি একমাত্র ইনস্টিটিউট, আমাদের মন্ত্রণালয়, যেটা এটা দেখাশোনা করছে আর কি। আমাদের ক্যাশ সাপোর্টে যেটা যাচ্ছে, এর পাশাপাশি আমার মনে হয় যে লাইফ সাইকেলের কথাটা যেটা বলা হলো, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে এই সাপোর্টটা, যার একটা আর্টিফিশিয়াল লিম লাগবে বা অন্যান্য ডিভাইস লাগতে পারে, স্কিল ট্রেনিং যেটা দরকার হতে পারে, ডিজিটাল ডিভাইস দরকার হতে পারে, সেগুলো আসলে কিভাবে ওনারা সাপোর্টটা পেতে পারে সেটা আমরা চিন্তা করতে পারি। আর আমি কম্প্যারিজনটা দেখছিলাম বিভিন্ন দেশের সাথে, তো সেটা দেখে একটু তো স্ট্রাইক করেছে। নেপাল যে পরিমাণ দিচ্ছে সেখানে বাংলাদেশ আমরা পিছিয়ে আছে, আমাদের হয়তো সংখ্যাটা বেশি। শিক্ষা ভাতাটা একটু বাড়ালে ভালো হয়, কারণ আমাদের যে সব সুযোগ সুবিধা তো আমরা পাই না, না তো আমরা যে ফ্রিলিভাবে পড়াশোনা করতে পারি। সাধারণ স্কুলে আমাদের পড়াশোনাটা একটু বাড়াতে হবে, কারণ সাধারণ স্কুলে আমরা কিন্তু সচরাচর অ্যাকসেপ্ট করে না আমাদের, এটা আমাদের মেনে নিতেই হবে। কারণ আমাদেরও তো ইচ্ছে করে যে আমরা সাধারণ স্কুলে পড়াশোনা করব, তো আমরা সেটা তো করতে পারছি না। সরকারি লেভেলগুলো যেতে আমাদের খুবই কষ্ট হয়ে যায়, সেখানে কোনো র্যামের ব্যবস্থা নাই, সেগুলো যেন করা হয়। তার পরিবর্তে যেন আমরা যে শিক্ষিত যে অবস্থায় আমরা থাকি, আমাদের চাকরির কোটা থাকে, অবশ্যই সেগুলো গ্রহণযোগ্য হয় না, সেটা যেন আমাদের লক্ষ্য রাখা হয়। আমার মতো প্রতিবন্ধী ব্যক্তি, আমি কিন্তু ভাতা না হলেও চলতে পারি। আমার 2টা হাত সুস্থ আছে, আমি কিন্তু যেই হাতের যে কাজটা জানি সেই কাজটা যদি আমি পাই, আমার 900 টাকা ভাতা দিয়ে আমার কী হবে? 900 টাকা ভাতার জন্য আমার যে পরিমাণ হ্যারাসমেন্ট হইতে হয়, এটা হয়তো যারা করছে ভাতা আপনারা নিশ্চয়ই জানেন। তবে হ্যাঁ, অনেক প্রতিবন্ধী ব্যক্তিরা এই ভাতাটার দিকে আপনার চেয়ে থাকে যে এই ভাতাটা হলে তার সংসারটা খুব ভালোভাবে চলে যায়। অনেকের একটা আঙ্গুল নাই, তাকেও আপনারা 900 টাকা ভাতা দিচ্ছেন। যারা বহুমাত্রিক প্রতিবন্ধী তাকেও আপনার 900 টাকা ভাতা দিচ্ছেন। যার একটা আঙ্গুল আছে, আমি তো মনে করি তার ভাতা পাওয়ার দরকার নেই, সে সিএনজি চালাতে পারে, সে অটো রিক্সা চালাতে পারে। মানে একটা আঙ্গুল না থাকলে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারেন, কিন্তু এই এক আঙ্গুলের 900 টাকা ভাতা, আর যারা হচ্ছে বহুমাত্রিক প্রতিবন্ধী তাদের 900 টাকা ভাতা। আমরা যে মানে তৃণমূল থেকে আসছি, আমাদের ভিতরে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা থাকে, কিন্তু সেগুলো প্রকাশ করার মতো প্ল্যাটফর্ম আমরা কোথাও পাই না। আমরা শিক্ষিত হয়ে, আমি 2007 সালে মাস্টার্স পাস করছি, শিক্ষিত হয়েও কিন্তু আমরা চাকরি ক্ষেত্রে পিছিয়ে আছি। তো আমিও মাননীয় সরকার মহোদয়কে বলবো যে আমাদের যে প্রতিবন্ধী ভাতাটা এখন 900 টাকা আছে, এটাতে আমাদের ঔষধ খরচ চলে না। তাই আমাদের যদি আরেকটু বরাদ্দ করে আপনারা দিতেন, তাহলে অন্তত ঔষধ খাইয়া শান্তি পেতাম। যাই হোক, আমি তো নয়, আমার বাড়ির কাছে একটা কমিউনিটি ক্লিনিক আছে, এলিয়া প্যারাসিটামল খাইয়া শান্তি আছি। কিন্তু কেমনও মানুষ আছে তাদের ওই কমিউনিটি ক্লিনিকও নাই, তারা প্যারাসিটামলও পায় না।
তাই আমাদের এই ভাতাটা একটু বাড়ায় দিলে কাজ হইতো। প্রতিবন্ধী ভাই বোনদের জন্য যেন উপজেলায় এই যে ডাক্তারের সুচিকিৎসার একটা ব্যবস্থা আমি সুদৃষ্টি কামনা করছি, এবং তার পাশাপাশি আমাদের এর মধ্যে আমাদের অনেক গ্রাম অঞ্চল থেকে যে যাচাই বাছাই করে যে প্রতিবন্ধী ভাই বোনেরা আসেন তারা অত্যন্ত কষ্ট পায়, সেই মর্মে আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমার প্রতিবন্ধী ভাই বোনদের জন্য কর্মসংস্থানের যদি কোনো ব্যবস্থা করা যায় সেদিকে নজর দেওয়ার জন্য, যাতে আর একটা হলো এই আমরা সবসময় আমার নিজের পায়ে নিজে দাঁড়াতাম। একটু সদয় হলে আমাদের কাজগুলো, আমাদের এভাবে বিভিন্ন প্রান্ত থেকে রেজিস্ট্রেশনের কাজ চলমান আছে, আপনারা সদয় দৃষ্টি দিলে আমাদের কাজগুলো প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা ডিসএবিলিটিটাকে কনসিডার করে আমাদের সারা বিশ্বে যে সমস্ত দেশ ওয়েলফেয়ার কান্ট্রি হিসেবে পরিচিত হয়েছে, তারা আসলে কিভাবে ডিসএবিলিটিটাকে অ্যাকশনসগুলো নিচ্ছে, যে এগুলোকে আমরা বোঝা হিসাবে দেখব না, আমরা মাইনরিটির দৃষ্টিকোণ থেকে দেখব না, সেই অ্যাকশনসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা একটা পর্যায়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা যখন প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের ইন্ডিভিজুয়ালকে তাদের মোবিলিটিটা বাড়াতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিস্টিভ ডিভাইস একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই অ্যাসিস্টিভ ডিভাইস আমরা যেটা গতানুগতিক চিন্তায় করছি, কিছু হুইল চেয়ার কেনার প্ল্যান করছি, শেষ পর্যন্ত যেটা হবে, আই এম সরি টু সে, এই যতগুলো প্ল্যান করা হয়েছে দেখবেন যে এর অর্ধেকের বেশি কাজে লাগছে না যাদের দেয়া হচ্ছে। আমাদের কিন্তু এক ভাই বলল যে একটু কাস্টমাইজ করে কেনা হন, তাড়াহুড়া করে করতে গেলে আন্তরিকতা থাকে, কিন্তু সময় স্বল্পতার কারণে, বাস্তবতার কারণে সেটা হয়তো হয় না, যে কোনো কারণেই হোক, যে কারণে এগুলো কতটুকু কার্যকর হবে সেটা আমরা ঠিক জানি না। আমরা যদি কিছু জায়গায় ফোকাস করি, যেমন হচ্ছে যে অ্যাসিস্টিভ ডিভাইসগুলো এখনও কিন্তু আমাদের কী বলে যে মেডিকেল ইকুইপমেন্টস হিসেবে ইউজ করা হয় বা আমাদের দেশে ইম্পোর্ট হয়, যে কারণে হচ্ছে এগুলো খুব কস্টলি। এখন এই অ্যাসিস্টিভ ডিভাইস যেহেতু মোবিলিটি বাড়াচ্ছে আমাকে নিজেকে চলবার মতো একটা ক্ষমতা দিচ্ছে, যে কারণে এই ইম্পোর্টের জায়গায় যদি আমরা ট্যাক্স রিবেটের একটা বিষয় যদি আমাদের কি বলে যে বাজেট আলোচনায় বা গভর্নমেন্ট যদি কনসিডার করেন, আমার ধারণা এটি একটি বড় ভূমিকা রাখবে। যে আমাদের সিপি বা সেরিব্রাল বা যে শিশুরা আছে ওনাদের যে সেন্টারটা, এটা হচ্ছে জেলা পর্যায়ে। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি সেটা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আনা যেত তাহলে আমাদের যে শিশুগুলো আছে, প্রতিবন্ধী ভাইগুলো অনেক উপকৃত হতো। আমরা কারিতাসে যারা জব করি তারা প্রতি মাসে স্যালারি থেকে একটা অংশ স্টাফ সলিডারিটি ফান্ড নামে একটা ফান্ড তৈরি করি আমরা, এটা আমাদের হোল কারিতাসে আছে। এই ফান্ড থেকে আমরা যে সমস্ত ভালনারেবল ব্যক্তি আছেন আমরা তাদেরকে এককালীন সহযোগিতা দিয়ে দিই। আমাদের গভর্নমেন্টের একটা রুলস অফ বিজনেস আছে, আপনারা জানেন। তো সেই রুলস অফ বিজনেস অনুযায়ী কেবলমাত্র প্রতিবন্ধী বিষয়ক যে কার্যক্রম আছে সেটা কেবলমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয় পালন করে থাকেন। আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে এই রুলস অফ বিজনেসটা যাতে পরিবর্তন করা হয় এবং প্রত্যেকটা মন্ত্রণালয়কে যাতে প্রতিবন্ধিতা বিষয়ক দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু আর বাজেটের জন্য চিৎকার করতে হবে না, তাহলে কিন্তু এমনিতেই মন্ত্রণালয় ভিত্তিক বাজেটটা চলে আসবে আর কি। আমি যে জিনিসটাতে গুরুত্ব দিতে চাই, স্যার এখানে আছেন, যে ওই করোনার জায়গা থেকে রাইট বেসডে যাওয়ার ক্ষেত্রে আমাদের এইটাকে দেখতে হবে আসলে ইনভেস্টমেন্ট হিসেবে। সেই জায়গায় যদি আপনারা ফ্রেমওয়ার্কে কোনো চেঞ্জ আনেন, বিশেষ করে যে ইকোনমিক ক্যাপিটাল তৈরি করা, সোশ্যাল ক্যাপিটাল তৈরি করা এবং হিউম্যান ক্যাপিটাল তৈরি করার জন্যে কোন ধরনের ইনপুট আসলে দেওয়া লাগবে, সেই জায়গাটাতে যদি আপনারা আরেকটু গুরুত্ব দেন, আমরা তো আছি, যদি প্রয়োজন পড়ে উই ক্যান সাপোর্ট, ইউএনডিপি সেই জায়গাটাতে কাজ করতে রাজি আছে। এখনকার বাজার মূল্যে যেভাবে ভাতাটা দেয়া প্রয়োজন, এটা আমরা জানি যে এটা তার জীবন যাপনের জন্য না, তার সার্বিক পরিস্থিতি সামলানোর জন্য না, কিন্তু এটা আসলে কি হিসাবে দেয়া হচ্ছে সেটাও আসলে আমরা জানি না। এটা কি মানে 5 কেজি চালের দরে, নাকি মাসিক কোনো যাতায়াত ভাতা হিসাবে, মানে কোন সিস্টেমে 900 টাকা ভাতাটা নির্ধারণ করা হয়েছে এটাও আসলে আমরা জানি না। তো সামাজিক সুরক্ষার জায়গা থেকে আসলে প্রতিবন্ধী মানুষ বলেন বা অন্যান্য যারা ভালনারেবল গ্রুপ আছে, তাদের সবারটাই আসলে এমনভাবে দেয়া দরকার যাতে সত্যিকারভাবে তাদের উপকারে আসে। যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা
সমাজ তো প্রতিনিয়ত বাধা দিচ্ছে। সে ঘর থেকে বেরোতে পারছে না, সে পরিবহনে যেতে পারছে না, সে শিক্ষায় যেতে পারছে না, সে কর্মসংস্থানে যেতে পারছে না। আপনি ফ্লোর ছেড়ে দেন, হাজার হাজার চ্যালেঞ্জ কিন্তু প্রতিদিন বলবে, প্রতিদিন এখানে আসতে তাদের কী পরিমাণ বাধা হয়েছে। সমাজ তৈরি করছে এই বাধাগুলো। আপনি মিস্টার এখানে হুইল চেয়ারে আছে, তাকে তো 10বার ভাবতে হয় আর একটা জায়গায় আমি যেতে পারবো কিনা। এই বাধা তো সমাজ তৈরি করছে, এই সমাজকে এগুলো বের করে আনতে হবে। আমি যেটা বলতে চাই যে এই যে 31 ধারা যেটা আছে, 31 ধারাটা কি আসলে যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে? যদি যথাযথভাবে বাস্তবায়ন হয়ে থাকে তাহলে এই জায়গায় এত কথা আসবে কেন? এর বাইরে প্রতিবন্ধীরা কোথায় থাকতেছে, কোন জায়গায় তারা অবস্থান করতেছে, সেই জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে সেই এই আইনের আওতায় মনে নিয়ে আসা দরকার। এই জায়গাটাতে আপনাদের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন আমাদের। আমাদের প্রতিবন্ধীদের আমরা ভাতা কেন দিব? ভাতা তো এককালীন বা 3 মাস দিলেন, আপনি কোনোভাবে সারভাইভ করলেন, তা আপনাকে সারা জীবন সারভাইভ করতে হবে না ওই প্রতিবন্ধী ভাই বোনকে? তো প্রতিবন্ধী ব্যক্তি যে সারা জীবন যদি তাকে আমি সারভাইভ করাতে চাই, তাকে নিশ্চয়ই একটা ফ্রেমের মধ্যে আনতে হবে, একটা কর্মসংস্থানের সাইকেলে আনতে হবে, যেখান থেকে সে উপার্জন করবে, থাকবে, জিডিপিতেও তার অবদান থাকবে। তো এগুলো আমরা চিন্তা করছি। আর আপনি যেটা পলিটিক্যাল উইলের কথা বলছেন, আমাদের এবারের সরকার পলিটিক্যাল উইলের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। সরকারের পক্ষে একার পক্ষে, কারণ আমাদের লিমিটেড স্পেস। যেমন আপনারা ধনী দেশের কথা বলেছেন, ধনী দেশে কিন্তু তাদের কিন্তু আপনার ট্যাক্স কালেকশন ভালো আছে, তাদের সম্পদ আছে, এবং শুধু তাই না, সম্পদ থাকার পরেও আমি অস্ট্রেলিয়াতে অনেক দিন ছিলাম, আমার হায়ার স্টাডিজের 2টো ডিগ্রি অস্ট্রেলিয়াতে। তো ওখানে কিন্তু আপনার ইউনিভার্সিটিগুলোতে জানেন, তারা কিন্তু তাদের যে অ্যালামনাই, তাদের প্রাক্তন ছাত্ররা এখন যারা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত আছে, তারাই কিন্তু আপনার রিসার্চে কন্ট্রিবিউট করে। কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আপনার রিসার্চে টাকা আসে, ইউনিভার্সিটিতে টাকা আসে, এবং সেখানে ইউনিভার্সিটির শিক্ষকদের পদোন্নতির একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে কি জানেন? আপনারা অনেকেই জানেন, নিশ্চয়ই জানেন, যে আপনি শুধু রিসার্চ করেছেন, পাবলিকেশন করেছেন তা না, আপনি একজন ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আপনি কি পরিমাণ রিসার্চ গ্র্যান্ট নিয়ে আসতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের জন্য, দ্যাট ইজ অলসো ইউর কি রিসার্চ এক্সেলেন্স। তো আমাদের দেশেও আমরা মনে করি যে আমাদের প্রাইভেট সেক্টর এবং কর্পোরেট ওয়ার্ল্ড থেকে এই যে আমাদের যারা প্রতিবন্ধী এবং যারা প্রবীণ, তাদের জন্য কাজ করবার আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তাদের যে কর্মী বাহিনী আছে, সেখানে প্রতিবন্ধী মানুষ আসলে কতজন, বা ওনাদের কোনো বিশেষ কোনো কর্মসূচি, বিশেষ কোনো চিন্তা এই জন্য নেবেন কিনা, এটা আমার একটা নিজের মনে প্রশ্ন আসছে, সেটা আমি লিখে রাখছি। প্রতিবন্ধী আইন সংস্কারের বিষয়ে আসছে, এবং অ্যাক্সেসিবিলিটি অ্যাসেসিটিভ ডিভাইসের যেটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা, এবং আমরা যত বরাদ্দ দেই সেটাকে, এই ডিভাইসটা যদি আমরা ঠিকমতো দিতে না পারি, তাহলে পুরোটাই কাস্টমাইজ না করতে হলে পুরোটাই নষ্ট হয়ে যাবে, এই উদ্যোগটাই যাবে, সেটা পরে একটা দুর্নীতির নিউজ হিসেবে আমাদেরকে কভার করতে হবে।